আপনার মোটা দাগের সিস্টেম পরিবর্তন করা, যে মানুষের আসলে মানে খাবার দাবার, যেমন আমরা যেটা বলি যে 5টা যে মানুষের যে মৌলিক চাহিদা আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো কি মানুষের মৌলিক অধিকার হবে না মানুষের ফ্রিডমটা মৌলিক অধিকার হবে? এই যদি অপশন মানুষকে দেওয়া হয়, নর্মালি মানুষ আসলে অধিকাংশ মানুষ চুজ করে মূলত এই 5টা, বেটার লাইফ, ঠিক আছে, হ্যাপি লাইফ, হ্যাপিনেস, এর বিনিময়ে সে ফ্রিডমকে সেল করে। তো এটা মোটা থেকে সব মানুষের মধ্যে আছে, কিন্তু এটা যত কমে আনা যায় এবং যত বেশি সেলফ কনসাস এবং রাষ্ট্র বিষয়ে কনসাস, মানে অনেক পারপাসফুল মানুষ থাকে, তারা মূলত আসলে সব কিছু বিনিময়ে স্বাধীনতাকে চায়। যেমন মনে করেন আমরা যদি 5ই আগস্টের বিশাল বড় গণ অভ্যুত্থান হইলো, এই গণ অভ্যুত্থানের পেছনেও কিন্তু আসলে কি মানুষের ফ্রিডম আকাঙ্ক্ষা ছিল মূলত বেসিক জায়গা থেকে, না মানুষের আসলে এই মৌলিক চাহিদাগুলো হইতেছে, ডিপ্রাইভ হইতেছে, এই কারণে হয়েছে? মানে এটা আপনি কীভাবে দেখেন যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানটা, এটার পেছনে সবচেয়ে বড় ড্রাইভিং ফোর্স কোনটা ছিল, যে ফ্রিডমের জন্য, না মূলত তার এই যে মৌলিক অধিকারগুলো হ্যাম্পার হইতেছে? অভ্যুত্থানের পরপর একটা থিওরি বিএনপি পন্থী যে কাছ থেকে আসছে, এটা হচ্ছে যে -2 ফর্মুলা। আমি যেটা বুঝি যে অভ্যুত্থানের যখন আওয়ামী লীগ যখন ফেসিবাদ করতেছে, এটা অলরেডি -1 হয়ে গেছে তারা, কারণ ফেসিবাদ মানে হচ্ছে নন পলিটিক্যাল অ্যাক্টিভিজম, এটা আসলে মানে এটা পলিটিক্স না। তো সেই জায়গা থেকে বিএনপি মাধ্যমে যখন গণ অভ্যুত্থানটা হয় নাই, তাদেরও আসলে -1 হয় নাই, -1/2 হয়েছে। এই জায়গা থেকে তারা যারা পুরাতন বন্দোবস্তের রাজনীতি করতেছে, তাদের দিয়ে আর ফেসিবাদের পতন হইতেছে না, আন্দোলন সংগ্রাম হইতেছে না, মানে বড় কোনো ঘটনা যাইতেছে না। তো সেক্ষেত্রে এটা মাইনাস হয়েছে। এখন যে বিএনপির মধ্যে আমার যেই জায়গা থেকে যে কনফ্লিক্টটা দেখি, এটা মূলত আসলে তাদের দলের ভিতরকার একটা পুরাতন বন্দোবস্ত ভার্সেস নয়া বন্দোবস্ত। কারণ ওই যে বলে না যে যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আন্দোলনটা হইল, এই যে ধাক্কা, এই যে নতুন নন পলিটিক্যাল একটা ফোর্স কীভাবে বড় একটা পলিটিক্যাল ঘটনা ঘটাই ফেলতে পারে, তাহলে তাদের হাতে বড় একটা পাওয়ার আছে। তাহলে বিএনপি এবং অন্যান্য যে পলিটিক্যাল পার্টি আছে, তাদের ধরে যারা তরুণ আছে, যারা বড়দের চাপে কোনটাস অবস্থায় আছে, তাদের মধ্যে কিন্তু ভয়েস রেজ হইতেছে আস্তে 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 আস্তে। তো যেটা আসলে আমার মনে হচ্ছে যে এই অভ্যুত্থানটা আসলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির ভিতরে একটা বড় ধরনের সংস্কার মানে তৈরি করতেছে, এবং বিশ্বের অন্যান্য দেশের মধ্যেও তো তরুণদের একটা যেটাকে একটা দেখতেছি, আমরা ফলাফল দেখতেছি, এবং যেটা জেনজি বিপ্লব অনেকে বলতেছে আর কি। তো ভাইয়ের সাথে আমরা আপনি দেখলাম যে মাঝখানে ইয়াতে গেলেন, যে পাকিস্তানে গেলেন, তারপর আমেরিকাতে, আর সরি ইয়াতে কি বলে এই মালয়েশিয়া গেলেন। তো এটা মূলত আপনার ছিল আন্তর্জাতিক সফর মনে হয় এনসিপি থেকে, না? এটা তো এটার ব্যাপারে আপনি যদি এটা বলেন যে মানে জিও পলিটিক্যাল জায়গা থেকে বর্তমান মানে বাংলাদেশে এটা কীভাবে করতে পারে বাংলাদেশ? প্রথমত মালয়েশিয়াতে আমাদের যেই দলের আহ্বায়ক, তিনি তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়াকে বেছে নিয়েছেন, অনেকগুলো কারণে বেছে নিয়েছেন। কারণ বাংলাদেশের রাজনীতি এখন মূলত আপনি দেখেন যে এখানে 3টা ব্লক তৈরি হয়েছে। একটা ব্লকে হলো আপনার যেটা বলছিলেন পুরনো বন্দোবস্তের যে রাজনৈতিক দল, সেই ব্লকের নিউক্লিয়াস হিসেবে আছে ওরা, এবং আমরা সেখানে দেখি যে তাদের কাছে মানি আছে, মাসল আছে এবং ব্যাপক সাংগঠনিক পাওয়ার আছে। এটা হলো একটা রাজনীতি। দ্বিতীয় একটা রাজনীতি আছে, তারা ফেথ বেসড একটা ব্লক। তারা মানুষের যে ধর্মবিশ্বাসকে ক্যাপিটালাইজ করতে পেরেছে, এবং ধর্মবিশ্বাসের উপর ভিত্তি করে ধর্মীয় যেই গেইন আছে, ধর্ম চর্চার যেই প্রাপ্তি আছে, সেই প্রাপ্তিটাকে তারা রাজনৈতিক প্রাপ্তিতে রূপান্তর করার প্রয়াস চালাচ্ছে, এবং কিছু ক্ষেত্রে সফল হচ্ছে। তো এই 2টা ব্লকই এখন খুবই শক্তিশালী। তো এর পরে যে তৃতীয় ব্লকটা, আমরা বলি যে প্রথম ব্লক এবং তৃতীয় ব্লকের মধ্যে কিছু ক্ষেত্রে সাযুজ্য আছে, এবং তফাৎটা একটা বড় তফাৎ আছে। যেরকম প্রথম ব্লকটা আমরা দেখছি একটা আপনার পেটি বর্জুয়া রাষ্ট্রের যে ক্রনিক ক্যাপিটালিস্ট একটা সিচুয়েশন থাকে, সেরকম একটা সিচুয়েশন। দ্বিতীয়টা কার্যকরভাবে একটা ফেসিজমের দিকে যায়, যদি বড় মানে একেবারে আলটিমেট সাকসেস যদি যায়, তখন দ্বিতীয়টা আসলে অনেক ঝুঁকিপূর্ণ। তৃতীয় একটা ব্লক আছে, সেখানে আপনি দেখবেন যে বাংলাদেশে যেখানে তরুণরা যারা বিভিন্ন সময়ে ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলনে যুক্ত ছিল, এবং আপনার বর্তমানের যে রাজনৈতিক ব্যবস্থা সেটা পরিবর্তন চায়, তারা ফেয়ারনেস নিশ্চিত করতে চায়, করাপশন কমাতে চায়, তারা যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ চায়, সুযোগের সমতা চায়, স্বাস্থ্য খাতে রাষ্ট্রের হস্তক্ষেপ চায়, এবং রাষ্ট্রীয় স্পন্সরে বেসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়। তারপর আপনার মিনিমাম সেকেন্ডারি এডুকেশন পর্যন্ত রাষ্ট্র নিশ্চিত করবে সে ধরনের শিক্ষা ব্যবস্থা চায়। তো এই ব্যবস্থাগুলোর সাথে আমরা প্রথম এবং দ্বিতীয় ব্যবস্থার আসলে কোনো বড় ধরনের আমরা সম্পর্ক দেখি না। কারণ দ্বিতীয় ব্যবস্থা দেখবেন তারাও কিন্তু অনেক ওয়েলফেয়ার বেসড কাজ করে, কিন্তু মোটা দাগে এটা কোনো ব্যবস্থা না, বরং এই ব্যবস্থাটা রাষ্ট্রের যে সামগ্রিক ওয়েলফেয়ারের কাঠামো তৈরি হতে পারত, সেই জায়গাটাকে নষ্ট করে দেয়। কীরকম?
দেখেন আপনি হয়তো বা রাষ্ট্রের কাছে 100 টাকা আছে, রাষ্ট্র তো বন্টন করে, রাষ্ট্রের যেই বাজেটিংটা এটাই যে কোথা থেকে আয় করবেন এবং কোথায় ব্যয় করবেন। এটার মাধ্যমে রাষ্ট্রের একটা নৈতিক আপনার এজেন্ডা থাকে, রাষ্ট্র এখানে বৈষম্য কমাবে, যার কাছে কম আছে বন্টনের মাধ্যমে তার কাছে একটু বেশি চায়, এবং যার কাছে বেশি আছে তার কাছ থেকে যাতে একটু কমানো যায় অথবা তাকে একটু নেওয়া যায়। এখন আমরা দেখছি যে ধর্মভিত্তিক রাজনীতির বাংলাদেশের যেই মডেল, এই মডেলটা হলো যার কম আছে, যার বেশি আছে তার থেকে কম না, বরং যার কম আছে তাকে দিয়ে তাকে আপনার কিনে ফেলার একটা প্রবণতা এখানে আছে। হ্যাঁ, তার নিডটাকে ফুলফিল করে তার যে রাজনৈতিক কর্তাসত্তাটাকে এবং তার যে এজেন্সিটাকে তারা আসলে ডিসলভ করে ফেলে তাদের দলের মধ্যে নিয়ে পড়ছে। এখন এইটা একটা বড় আসলে হতাশার জায়গা, এবং এটা তো আসলে আপনি বন্ধ করতে পারবেন না, কারণ এটা যার অভাব আছে, হ্যাঁ, তাকে আপনি যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেখেন যে আপনার হলে হলে পানির ফিল্টার দিয়েছে। এখন একটা বিশ্ববিদ্যালয় কেউ যখন অনুদান দিবে, দান করবে, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাকে আবেদন করতে হবে, এবং সেই কর্তৃপক্ষ তখন দেখবে যে তা আসলে এই কোম্পানি দিতে চায়, তামাকের কোম্পানি নাকি একটা অন্য দেশের কোম্পানি, তারা কি শিক্ষার্থীদেরকে কোনোভাবে তাদের মরালস নষ্ট করবে কিনা, বিভিন্নভাবেই থাকতে পারে। এবং যেই অ্যাডভার্টাইজিং ভ্যালু, এই ভ্যালুটার যে বেশি তারা দিচ্ছে কিনা এখানে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে নির্বাচনকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিশ্চয়ই সুপেয় পানির অভাব আছে, তো তারা পানির অভাব পূরণ করার জন্য এগিয়ে আসছে। তারা সেক্ষেত্রে আপনার আরও অনেক ইনফ্রাস্ট্রাকচারাল লিমিটেশনস আছে, সেগুলোকে পূরণ করার জন্য এগিয়ে আসছে। এখন কথা হলো যে আপনি যখন এই যে ওয়েলফেয়ার বেসড মডেলটাকে আপনি বলছেন ওয়েলফেয়ার বেসড মডেল, এই ওয়েলফেয়ার বেসড মডেলটা তো রাষ্ট্রের জন্য একটা ধ্বংসাত্মক মডেল। তখন আপনি দেখবেন আরো বড় বড় কর্পোরেশন, এখন যদি আপনি বলেন যে ইস্কন যদি এই কাজ করতে চান, আপনি দিবেন না, তারাই দিবেন এখন যারা করতেছে না। তাহলে আপনি ইস্কন যদি করতে চান, অথবা আপনি ধরেন যেটার কারণে বাংলাদেশের যেই মার্কিন মদতপুষ্ট এনজিওগুলো যখন পার্বত্য চট্টগ্রামে এনজিওর মাধ্যমে ফান্ড নিয়ে আসে, তখন তো আপনি তাকে ক্রিটিক করছেন, কনভার্ট করে ফেলে, যেমন চাকমা থেকে ইয়াটিয়া থেকে। এখন আপনি তো তাকে কনভার্ট করে ফেলছে, যেরকম তাবলিগ জামাতে আমরা ছোটবেলা মাংসের লোভে যাইতাম, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া পাওয়া যায়, মানে ওদের একটু ঝাল ঝাল একটা রান্না করে না, মসজিদের পাশে রান্না যখন করে তখন ভালো লাগছে, ডাইকে নিয়ে গেছে, বহুত ফায়দা হবে আসেন, তখন দেখা যায় আমরা অন্তত জিব্বা এবং পাকস্থলীর ফায়দাটা আমরা লুটে নিতাম। তো এখন এই যে ধরেন আপনার ধর্মের ভিতরে যে কনভার্সন আছে, এই যে ম্যানিপুলেশনটা, আপনি যেই কারণে আপনি এই কোনো আপনার খ্রিস্টিয়ান এনজিওকে পার্বত্য চট্টগ্রামে কাজ করতে দিচ্ছেন না, অথবা সমতুল্য কাজ করতে আপনি মানে অনেক ক্রিটিক্যাল অবস্থান, ঠিক একই কারণে কি আপনি কোনো রাজনৈতিক দল যখন, মানে বিশেষ করে আদর্শিক দল যখন আপনার মানুষের দুয়ারে পণ্য নিয়ে যাবে, সেবা নিয়ে যাবে, তখন কি আপনি ক্রিটিক করবেন না? অবশ্যই করবো। এই ক্রিটিকের জায়গাটা এখন আপনি যখন বলতে পারেন যে তো ক্রিটিক করে কি আমি ওদের রাজনীতিটাকে বন্ধ করবো? ওদের রাজনীতি আসলে বন্ধ করতে পারবো না, কারণ এখানে বন্ধ করে তো আমি আবার হাসিনার স্টাইলে গেলাম। কিন্তু আমাদের নতুন রাজনীতি দাঁড় করাতে হবে যে না, এইটা মডেল না। এই মডেল হলে তখন আমাদের যে এখন ধরেন আমরা কাগজে কলমে তো এখনো বাংলাদেশের 3-4 কোটি মানুষ গরিব, পভার্টি সীমার নিচে বসবাস করে। তো আপনি তো তাহলে হিউজ পয়সা নিয়ে আপনি এই মানুষগুলোকে ধীরে ধীরে নিজ নিজ দলে জয় করে ফেলতে পারেন। মানুষ এটা চায়ও, কিন্তু আসলে হ্যাঁ, মানুষ কিন্তু এটা চায়ও। মানুষ কিন্তু তাদের, আমি মানুষের যদি দেখেন অধিকাংশ মানুষের মধ্যে সে পেটের জন্য মাথা বিক্রি করতে চায়, এমন মানুষ যারা বলতে না যে 3-4 কোটি নিচে, তাদের সময় নিচে, তারা তো ঠিক ওই কন্ডিশনে আছে এখন। এটা কিন্তু আমাদের তো রাষ্ট্রের ব্যর্থতা, আমরা মানুষদেরকে কেন ওই একটা অবস্থাতে নিয়ে গেলাম যে তার সামান্যটা খাবার জন্য সে তার ভোট বিক্রি করতেছে, সে তার রাজনৈতিক সিদ্ধান্ত বিক্রি করে ফেলতেছে, ধর্মীয় সিদ্ধান্ত বিক্রি করতেছে। এটা সত্য যে ব্যক্তিকে আমরা বলতেই পারি যে তাকে কিভাবে এই অবস্থা নিয়ে গেলাম, বাট আপনি যখন চিন্তা করবেন যে আপনি 70-75 দারিদ্র সীমা থেকে ধীরে ধীরে মানুষগুলোকে, এখন আমি এক্সাক্ট ফিগারটা জানি না, হয়তো 15-16-17-18% হবে হয়তো আমার থেকে, যদিও আসলে গত কয়েক বছর বিবিএস ডাটাকে বিশ্বাস করি না বলে আর দেখি না, যে চোখে দেখে দারিদ্র কমছে না। এখন আপনার রাষ্ট্রের মতো আগাবে, রাজনৈতিক দল যারা এটা করছে এটা না আসলে আমরা এখনই কিছু বলতে পারছি না, বাট মোটা দাগে আমাদেরকে একটা ফেয়ার আপনার
সিস্টেমের মধ্যে দিয়ে যেতে আসতে হবে, হবে আর কি। রাজনীতি ফেয়ার সিস্টেমে আসতে হবে, যে রাজনীতিটা আসলে এই ইমিডিয়েট যে আপনি আপনার প্রাপ্তি সে প্রাপ্তির জন্য না, আসলে এই রাজনীতিটা আপনার মোটা দাগে সিস্টেমকে সিস্টেম পরিবর্তন করা, যে মানুষের আসলে মানে খাবার দাবার, যেমন আমরা যেটা বলি যে 5টা যে মানুষের যে মৌলিক চাহিদা আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো কি মানুষের মৌলিক অধিকার হবে, না মানুষের ফ্রিডমটা মৌলিক অধিকার হবে? এই যদি অপশন মানুষকে দেওয়া হয়, নর্মালি মানুষ আসলে অধিকাংশ মানুষ চুজ করে মূলত এই 5টা, বেটার লাইফ, ঠিক আছে, হ্যাপি লাইফ, হ্যাপিনেস, এর বিনিময়ে সে ফ্রিডমকে সেল করে। তো এটা মোটা থেকে সব মানুষের মধ্যে আছে, কিন্তু এটা যত কমে আনা যায় এবং যত বেশি সেলফ কনসাস এবং রাষ্ট্র বিষয়ে কনসাস, মানে অনেক পারপাসফুল মানুষ থাকে, তারা মূলত আসলে সব কিছু বিনিময়ে স্বাধীনতাকে চায়। যেমন মনে করেন আমরা যদি 5ই আগস্টের বিশাল বড় গণ অভ্যুত্থান হইলো, এই গণ অভ্যুত্থানের পেছনেও কিন্তু আসলে কি মানুষের ফ্রিডম আকাঙ্ক্ষা ছিল মূলত বেসিক জায়গা থেকে, না মানুষের আসলে এই মৌলিক চাহিদাগুলো হইতেছে, ডিপ্রাইভ হইতেছে, এই কারণে হয়েছে? মানে এটা আপনি কীভাবে দেখেন যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানটা, এটার পেছনে সবচেয়ে বড় ড্রাইভিং ফোর্স কোনটা ছিল, যে ফ্রিডমের জন্য, না মূলত তার এই যে মৌলিক অধিকারগুলো হ্যাম্পার হইতেছে নর্মালি যে 5টা? না, এখন এইটাকে আসলে আলাদাভাবে দেখার সুযোগ নেই। প্রথমত মানুষ মৌলিক অধিকার প্রতি কনসার্ন থাকে, কিন্তু মৌলিক অধিকারও মানুষ অনেক সময় ত্যাগ করতে রাজি থাকে যখন দেখা যায় তার আসলে ফ্রিডম আছে। সে হয়তো একটা মন্ত্রী গাড়িতে একটা গালি দিয়ে অথবা একটা ঢিল মেরে চলে আসছে, তারপরে মনে হচ্ছে আপনার গোলামের ফুতের আমি একটা করে আসলাম। যে এই যে একটা গালি দেওয়ার স্বাধীনতা, এটা বিশাল। গ্রামেগঞ্জে দেখেন যে আপনার বাড়ির পাশে ধরেন আপনার যে একজন রিক্সাওয়ালা আছে, তার বউ হয়তো বা আপনার তার বাড়ির সামনে দিয়ে গেছেন, তার বড়ই গেছে ঢিল মারছেন, এটা আগে যেটা হয়তো তার। এখন দেখা যায় সে যে একটা ওই ডাং নিয়ে আইসা আপনার দৌড়ান দিতে পারলো, আপনি যে মাস্টারের পোলা, পুলিশের পোলা, তার বাড়ির সামনে আসলে তার অতটুকু ইয়া নাই। সে অথবা তার গাড়ি আম ছোট ছোট আম পাড়তে গেছেন ধরেন, এই যে তার যে একটা স্বাধীনতা আছে, গোলামের ফুত, হ্যাঁ তুই চুরি করতে আসছিস, যে দৌড়ান দিতে ধরেন, এইটা কিন্তু তার প্রশান্তি আসলে তার এজেন্সি আছে, তার সেখানে আসলে আমি 5ই আগস্টে সিরিয়াসলি, আপনি তো একবার সরাসরি ফিল্ডেই ছিলেন, আমি যেটা বললাম যে মৌলিক অধিকার মানুষ তো দিন শেষে একটা অ্যানিমেলিক তার সত্তা আছে, তারপর তার মানবিক সত্তাও আছে, কিন্তু 5ই আগস্টে মানুষ আসলে যদিও তার আন্দোলন সংগ্রামটা দেখানো হয়েছে যে আসলে মৌলিক অধিকারের জন্য, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের পতনের সময় মানুষের যে উল্লাসটা, এটা আসলে খাবার দাবার চিকিৎসা দিলে মানুষ এত উল্লাস করতে পারে না, এত মানে কান্না করতে পারে না। আমি অনেকের সাক্ষাৎকার নিয়েছি তো শুনছি, মানে গোড়ায় কান্নাকাটি করতেছে এই যে পতনের পর। এটা আসলে কি আর খাবার না থাকলে খাবার দিলে এটা সে করবে? এখানে আরেকটা ডাইমেনশন আছে, সেই ডাইমেনশনটা আমি আসতেছিলাম। প্রথমত আপনি ধরেন মৌলিক অধিকার আপনার ভুলুণ্ঠিত হচ্ছে, তারপরও আপনি অনেক সময় আপনি মেনে নিচ্ছেন, কিন্তু এটা হয় না, বেশিরভাগ উল্টোটা হয়। মৌলিক অধিকার দিয়ে রাখলে তখন ফ্রিডম কম পেলেও মানুষ তার ব্যক্তিগতভাবে জীবনযাপন করে। আপনি যদি বলেন চীনে অথবা আপনার উত্তর কোরিয়ায়, কিংবা আপনি ইরানে, কিউবায়, ইভেন রাশিয়ায় ধরেন, এই রাষ্ট্রগুলোতে আমরা যেভাবে ফ্রিডমকে অনুভব করি, এটা ওইভাবে ফ্রিডম ওখানে নেই। হ্যাঁ, ওখানে ধরেন ফ্রিডমের নতুন আলাদা রূপ আছে। ধরেন ধরেন এখানে কিছু কিছু বিষয় আছে, তার ডিএনএতে সেই প্রশ্নটাই নেয় যে আমি কেন এটা করতে পারবো না, ধরেন এটা হয়ে গেছে যে এটা আসলে এই প্রশ্ন তোলা যাবে না। এখন এইরকম অবস্থার ভিতরে কেন তারা আসলে রাষ্ট্রকে ভেঙে ফেলছে না এই কারণে, রাষ্ট্র একটা মিনিমাম, এটাকে পাবলিক পলিসিতে বলে প্যাটার্নালিস্টিক রোল, যে শাসক অথবা বেনেভোলেন্ট ডিক্টেটর, তার কিছু মায়াদয়া আছে, যে ঠিক আছে এই মানুষ সে কথা বলতে দিবে না, বাট সে আবার খোঁজখবর রাখবে। এখন এই অবস্থায় বাংলাদেশে যেটা হয়েছিল, বাংলাদেশে মূলত ওই যে বলে না যে ওই ভাত দিতে পারিস না কিল মারা গুসাই আছে না, মানে তুই মৌলিক অধিকার দিতে পারতেছ না, আবার আমাকে খাওয়াইতেও পারতেছিস না, আবার কিল মারতেছিস। এটা মনে হয় লাং টাং এরকম কিছু ইয়ে আছে। হ্যাঁ, মানে ওই লাঙ্গেরে বলতেছি, ভাত দিতে পারে না ভাত দিতে পারে না কিল মারা গোসাই, ঠিক আছে। কারণ এখন আপনি ভাত দিতে পারেন না বউকে, ঠিক আছে, ভালোবাসেন, ভাগাভাগি করে খান, কিন্তু ভাতও দিবি না, আবার কিলো মারবি, পুলিশ এটা ভালো ব্যাপার। বাংলাদেশে যেটা হয়েছিল এটাই হয়েছে, কারণ তুই খাওয়াইতে পারছিস না, তুই একটু আগাইলে কথা বললে তুই আবার কথা বলতে দিচ্ছিস না। এরপরে আবার দেখা যাচ্ছে যে তোদের সম্পদ বাড়তেছে, তোরা বিদেশে পাচার করতেছিস, আবার অহংকার দেখাচ্ছিস। মূলত আপনার সবাই যখন নেমে গিয়েছে, তখন যে সাইকিটা মানুষের এটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটা আসলে তখন আর মৌলিক অধিকার নেই। একটা জায়গায় 1000 মানুষ কান্না করলে আপনারও কান্না আসবে। আপনি কারবালার ভিডিও দেখেন, আমি মাঝে মাঝে আপনার ইমাম হোসাইনের যে সমাধি, সেখানকার আপনার কারবালায় ওই যখন আশুরা উদযাপন হয়, আপনি দেখেন, আপনার মানে এমনিতে মনে হবে যে এই মানুষগুলো কেন কান্না করছে। আপনি ধরেন যে আজগর, সেই শিশু যে আপনার এই কারবালায় শহীদ হয়,
তার কথা যখন আপনি মনে পড়বে, আপনি তখন আপনার সন্তান চোখের পানি ধরে রাখা টাফ এটা আসলে এটা একটা মানুষের একটা কমন বৈশিষ্ট্য। তো স্বাধীনতার উদযাপন অথবা আনন্দের উদযাপনও কিন্তু এটা একটা কালেকটিভ আপনার অনুভূতি, যে সবাই যখন একটা জায়গায় ফিল করছে দিস ইজ গুড, আমরা কিছু অর্জন করেছি, তখন এমনিতেই ভালো লাগে। হ্যাঁ, তো এটা আমার মনে হয় যে ওইভাবে ভার্সাস ফ্রিডম ভার্সাস আপনার ফান্ডামেন্টাল রাইটস এইভাবে মনে হয় না। আচ্ছা, 5ই আগস্ট পরে ভাই যে আমরা যদি দেখি যে ইয়ার মধ্যে যে ভারতীয় যে চরম আধিপত্যবাদ বাংলাদেশের রাষ্ট্রের যেই সার্বভৌমত্বের উপর চরম হস্তক্ষেপ করতেছে, অনেক দিন থেকেই করতেছে এটা, এবং এট দ্য সেম টাইম আওয়ামী ফেসিবাদ কিন্তু ভারতীয় যে আধিপত্যবাদ এটার সাথে অ্যালাইন করে কাজটা করতেছে। যে আওয়ামী লীগ যে দলটা, এটা কিন্তু আসলে করতে অনেকে বলতেছে এটা আসলে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি না, ভারতের যে আধিপত্যবাদী যে ফোর্স আছে ওইটার একটা বাংলাদেশি শাখা হিসাবে করতেছে, ওটা উপনিবেশ হিসাবে, যে এটার মতো। তো এখন এই 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, আপনি যে পলিটিক্যাল পার্টির সাথে আছেন, এনসিপির সাথে, আমরা ভারতীয় আধিপত্যবাদরা কীভাবে মোকাবেলা করতে পারি পারফেক্টলি, যেটার সাথে করতে গেলে আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকবে, আমাদের ফাইটটাও পারফেক্টলি হবে, এটার ইয়াটা কি? প্রথমত মানে আপনি রাইটলি বলেছেন যে ভারতীয় আধিপত্যবাদ তো আর ভারতে সে এখানে করে নাই। ভারতীয় আধিপত্যবাদ আমরা আমাদের ভাই বেরাদর, আমাদের বন্ধু বান্ধবদের দ্বারাই এখানে এসেছে, এবং তারা মূলত সমাজকে বিভক্ত করেছে, বিভক্ত করে তারা ভারতের পক্ষ নিয়েছে, ভারতের যে এজেন্ডার অংশ হয়ে বাংলাদেশে তাদের যে ক্ষমতা অথবা তাদের যে প্রভাব সেটাকে তারা নিশ্চিত করেছে। তো এই প্রেক্ষাপটে আপনি ভারতকে ঠেকানোর আগে আপনি প্রথম চিন্তা করবেন যে আপনি জাতি হিসেবে সবাই কি কিছু আপনার মৌলিক জায়গায় একমত হতে পেরেছে কিনা। মৌলিক জায়গাগুলো কি? যেমন আমার যে একটা যুদ্ধের মাধ্যমে সৃষ্ট মানচিত্র, এই মানচিত্রটা অখণ্ড এবং মানচিত্রটা অবিভাজ্য। এই মানচিত্রটা প্রোটেক্ট করা আমার ইমানি দায়িত্ব। হ্যাঁ, এটা আমাকে, এটা আমার পূর্বপুরুষ দিয়ে গিয়েছে, এটাকে আমাকে টিকিয়ে রাখতে হবে আমার উত্তরপুরুষের জন্য। এখন এটা হলো প্রথম উপলব্ধি। এটা যদি একটা রাষ্ট্রের যে নাগরিকদের মধ্যে ওই বোধটা তৈরি যদি না হয়, এটা রাষ্ট্র হয় না। এখন আমাদের প্রথমত এই জায়গায় একমত হতে হবে, আমরা কি আমাদের এটাকে আমরা আরেক ভাষায় বলি সভরেন্টি। কিন্তু সভরেন্টির আরও অনেকগুলো রূপ আছে, কিন্তু মোটা দাগে আপনার যে মানচিত্র আছে, এই মানচিত্রের যে অখণ্ডতা, অবিভাজ্যতা এবং মানচিত্রের যে সুরক্ষা, এই জায়গায় সবাই একমত। দ্বিতীয়ত হলো যে আপনি এখানে সিদ্ধান্ত কিভাবে নিচ্ছেন, এটা তো গভর্নেন্স। এটা পরিবারের মধ্যে, যেমন আপনি আপনার ভাইয়ের সাথে জুদা হয়ে গেলে আপনার ছেলেদের কি স্কুলে ভর্তি করবেন না মাদ্রাসায় ভর্তি করবেন, আপনার ভাই আসলে বলতে পারে, কিন্তু সিদ্ধান্ত কিন্তু আপনার। হ্যাঁ, ভাই হয়তো বা পছন্দ করে না, থাকে না, বাংলাদেশে তো খুব কমন যে বড় ভাই তার ছেলে তিনটে মাদ্রাসায় দিছে, মেজু ভাইয়ের পছন্দ না, মেজু ভাই একটু মনে করে যে হ্যাঁ একটু গান বাজনা শেখানো দরকার, কালচার করা দরকার, নতুন বিশেষত। এখন মেজু ভাই কিন্তু বড় ভাইকে জোর করতে পারে না, বড় ভাইকে বলতেও পারে না, অথবা মাঝে মাঝে বলতে পারে, অথবা ভাবিকে বলে এটা তো আসলে কি করছেন বাচ্চা কাচ্চাগুলোকে। এখন যদি এমন হয় যে না, তোমার পরিবার আমি ঠিক করে দিব, আমি ঠিক করে দিল, তাহলে তোমার দায়ভার আমাকে নিতে হবে। এটা হয়, ঠিক করে দিলে হয় না তা না। যদি মনে হয় যে ওই সন্তানের বাবা সামহাও অকর্মণ্য অথবা বাবার আয় রোজগার নাই, আমি তাদেরকে লালন পালন করি, তাহলে এটা হয়। এখন শেখ হাসিনার সময়ে ইন্ডিয়া যেভাবে দাদাগিরি, যেটা দাদা, আমি দাদাটাই নিয়ে আসলাম যে ভাই, এখন ধর ইন্ডিয়া ভাই হিসেবে বলছে যে না তোমার ভালো আমি বুঝি, তোমার ভালো আমি বুঝি, তাহলে আমার যে এখানে যে চালায় সে তাহলে অকর্মণ্য, তার তাহলে এজেন্সি নাই, সে তাহলে বেকার, তার আসলে এখানে, তাহলে তো আমার তো ধরুন বেকার আর দরকার না, আমার তো আরো লোক আছে, ধরুন আমি, এটা তো রাজতন্ত্র না। মানে মোটা দাগে কিন্তু আপনি এইভাবে এটাকে চিন্তা করতে হবে যে মানে সে আমার সিদ্ধান্ত নিয়ে দিতে পারছে, মানে কি ওই বাবার মতো, যে বাবা আসলে তার সন্তান আমাকেই বাবা ডাকে, কিন্তু চাচা ঠিক করে যে আমার সন্তান কয়ে যাবে। তার মানে হলো যে একটা হলো যে আমি আসলে মানে আমার ভাই অনেক পড়াশোনা করে বড় হয়েছে, তার কাছ থেকে আমি মতামত নেই, ভাই যা বলবে তাই হবে, এটা একটা রূপ। কিন্তু এটা তো না, মূলত এটা উল্টো ধরে যে আমার আসলে মুরুদ নাই, আমি যা বলছে আমাকে তাই করছে। কারণ শেখ হাসিনা তো সব সিদ্ধান্ত যে ইচ্ছা করে নিয়েছে তা না, তাকেও জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, এবং সে মেনে নিয়েছে, যেহেতু তার আসলে ওই মুরুদ ছিল না নিজের মতো দাঁড়ানো, সে মেনে নিয়েছে। প্রথমত আপনাকে আপনার যে জাতি বলছেন অথবা রাষ্ট্র বলছেন, রাষ্ট্রে সবার মধ্যে উপলব্ধি থাকতে হবে যে আমরা পাশের ঘরের ভাইয়ের কোন কথাটা শুনবো, কোন কথাটা শুনবো, কিভাবে শুনবো, কোন কথা কিভাবে রিয়েক্ট করবো, কিভাবে রিয়েক্ট করবে, মানে আমার যে বেসিক, যে আমার ঘরটা টিকে রাখার জন্য যে যে বিষয় লাগবে এই বিষয়গুলো আমি বুঝি। কারণ এই এতটুকু বুঝলে তখন আপনি আসবেন যে আপনি কিভাবে আধিপত্যবাদ মোকাবেলা করবেন। কিন্তু বাংলাদেশে দুঃখজনকভাবে ভারত তার ভারতীয় সিটিজেন দিয়ে এখানে আধিপত্য করায় নাই, বরং করিয়েছে
আমাদের যারা সিটিজেন তাদের ভিতর দিয়ে আরও দুঃখজনকভাবে আমাদের যারা শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের নাম দিয়ে, এই মুক্তিযুদ্ধের প্রজন্মের নাম দিয়ে তারা আসলে আমাদের স্বাধীনতাটা কক্ষিগত করেছে। তো সেই প্রেক্ষাপটে এই জাতিগত ঐক্যটা আমাদের প্রাথমিকভাবে জরুরি। দ্বিতীয়ত হলো পৃথিবীতে একটা কমন ইয়ে আছে যে শত্রু শত্রু আমার বন্ধু। এখন আপনার বাংলাদেশের স্বাভাবিকভাবে ভারতের কাছে সবসময় তার আপন শক্তিতে কিছু কিছু ক্ষেত্রে নতজানু হয়ে থাকতে হয়। ভারত পরমাণু শক্তিধর রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র, আমাদের চারপাশে 4000-এর বেশি কিলোমিটার সীমান্ত ভারতের সাথে। কিন্তু পৃথিবীর যেই বাস্তবতা, গ্লোবাল যে অর্ডার, সেক্ষেত্রে রাষ্ট্রের যেই দৈর্ঘ্য প্রস্থ দিয়ে অথবা কি আছে সেটা দিয়ে নির্ধারিত হয় না। ধরুন আমি খুব গরিব মানুষ, কিন্তু আমার বন্ধু পাজেরোতে চড়ে, তাহলে আমার যখন দাওয়াত খেতে যেতে হবে আমার তো চিন্তার কিছু নাই। বন্ধু যেহেতু পাজেরো আছে, বন্ধু আমার প্রয়োজন দিবে। প্রতিদিন আমি চাচ্ছি না তো, যেদিন আমার প্রয়োজন হবে দিবে। এখন রাষ্ট্রের নিরাপত্তা এবং আধিপত্যবাদ মোকাবেলায় আপনাকে এমন বন্ধু বানাতে হবে যেই বন্ধুর আপনার বিপদের দিনে তার কাছে যা আছে যেটা আপনার কাছে নাই তা দিয়ে সহযোগিতা করতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশকে পৃথিবীতে বন্ধু খুঁজতে হবে ভারতের বাইরে গিয়ে। কারণ ভারত পরীক্ষিত আপনার দুশ্মন, ভারত আপনার স্বাধীনতা, আপনার জনগণ। ভারত এখানে মোটা দাগে 3টি বড় ঘটনার সাথে ভারত যুক্ত। পিলখানা হত্যাকাণ্ডের সাথে ভারত যুক্ত। আমরা দেখেছি যে এই শাহবাগের ঘটনার পর যে হেফাজতের উপর কিলিং যুক্ত। তারপর দেলোয়ার হোসেন সাইদের রায়ের পর সারা দেশে যে হত্যাকাণ্ড ভারত যুক্ত। সাতক্ষীরা একটা আপনার হয়েছে, সেটাতে ভারত যুক্ত এবং বলা হয়ে থাকে সেখান থেকে লোকজন আসছে। 2014 নির্বাচনকে রিগ করার সাথে ভারত যুক্ত। বাংলাদেশের রাজনীতিতে আপনার ইন্টারভেনশন এবং সুস্পষ্টভাবে হস্তক্ষেপের দায় ভারত দুষ্ট। সবচেয়ে বড় বিষয় হলো যে 24-এর যে গণঅভ্যুত্থানের যে বিপক্ষ শক্তি দেশ এবং দেশের বাইরে মিলিয়ে ভারত এবং হাসিনা একাকার হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে আসলে ভারতকে এই মুহূর্তে এই সেটআপে ট্রাস্ট করার আসলে কোনো সুযোগ নেই। তবে আমরা কখনোই যখন ভারত বলছি আমরা ভারতের জনগণকে নির্দেশ করছি না, অবশ্যই আমরা নির্দেশ করছি এস্টাবলিশমেন্ট। হ্যাঁ, এখন আমরা যখন বাংলাদেশ বলছি, বাংলাদেশ শুধু জনগণ বলে আমরা জনগণই বলছি। তো এই প্রেক্ষাপটে আমরা বলি যে এখানে আপনাকে ভারতকে মোকাবেলা করতেই হবে। এবং আরেকটা বিষয় যে এমন না যে ভারতকে মোকাবেলা করে আপনার ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, ভারতকে ঠেকাতে হবে, না। আপনি এই যে প্রথম যেই আপনি জাতি হিসেবে জাতি হয়ে উঠুন, সবাই মিলে একটা সিদ্ধান্তে আসুন যে আমরা এই জায়গায় বিদেশের হস্তক্ষেপ নিব না। দ্বিতীয়ত হলো আপনার বন্ধু বাড়াতে হবে। তো আমরা কাদেরকে বন্ধু বানাবো সেটা হয়তো বা রাজনৈতিকভাবে ঠিক করতে হবে। যেহেতু আমি রাজনৈতিক দলের সাথে যুক্ত, আমি এই মুহূর্তে স্পষ্ট বলতে চাচ্ছি না যে আসলে কাদেরকে আমাদের দরকার। বাট আমরা মনে করি যে ধরেন আমরা যে রাষ্ট্র আসলে আমাদের যে ধনী, আমাদের যে যাদের বেশি কিছু আছে, আমাদের তাদের সাথে বন্ধু করা উচিত। ভারতের কাছ থেকে আমরা অনেক কিছু পাওয়ার নাই, কারণ ভারত নিজেই দরিদ্র পীড়িত রাষ্ট্র। বিশেষ করে ভারতের যে 7 সিস্টার্স, এই 7 সিস্টার্স যদি আপনি ধরেন ভারতের যে দিল্লি কেন্দ্রিক যে ক্যাপিটাল, মুম্বাই কেন্দ্রিক যে ক্যাপিটাল, এই ক্যাপিটাল বাদ দিলে এই রাষ্ট্রগুলো আমাদের কাছে আফ্রিকার ছোট ছোট দেশের মতো হবে। তো এখন এই গরিব দেশকে পাশে রেখে আপনি যত ধনী হবেন, ওরা যদি ওই পরিমাণে ধনী না হয়, তা আপনার জন্য একটা ক্ষতি এবং এটা ঝুঁকিপূর্ণ আর কি। সো ভারত হলো মানে আমার চেয়ে গরিব কাউকে আমার আসলে এইভাবে দরকার নেই, প্রভু মানার দরকার নেই। এইটাই হলো ভারতের ব্যাপারে আর কি। মানে আপনি হাতির কাছে তো কখনোই সিংহ নতি স্বীকার করে না। তো বাংলাদেশ হলো দক্ষিণ এশিয়ার সিংহ হতে চায়। এখন ভারত হাতি, কিন্তু হাতির সাইজ দেখা তো হাতি না। আমি সিংহ, আমি সিংহের মতো অহংকার। এটা আমাদের পররাষ্ট্রনীতি হওয়া উচিত। ধন্যবাদ ভাই, আমরা পরে আবার ইনশাআল্লাহ আলাপ করব।